এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এটা নিয়ে সবাই মানে কম বেশি সবাই টুকটাক জানেন। এরপরেও আমি জাস্ট এটাকে যাওয়ার মতো কয়টা প্রসেসে যাইতে পারি, আমরা ঢুকতে পারি, ওপেন করতে পারি, কয়েকটা প্রসেস জানবো। একটা হচ্ছে স্ক্রিনে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন এবং নিউতে যান, নিউ থেকে আপনার যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন দেওয়া থাকে মানে আপনার ল্যাপটপে থাকে বা পিসিতে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে পাবেন। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলে একটা নতুন ফাইল ওপেন হবে এবং আপনার যে কাজটা করতে চান একটা নতুন ডায়লগ বক্স আসবে, আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারবেন। একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনারা এখান থেকে সার্চ বাটনে গেলে অল অ্যাপস, স্টার্ট বাটন, দেন অল অ্যাপস, অথবা এখানে সার্চ করবেন মাইক্রোসফট ওয়ার্ড, শুধু ওয়ার্ড দিলেই পাবেন। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড আমার এখানে এটা আছে তাই এখানে এটা চলে আসছে। আপনি যদি শুধু ওয়ার্ড দেন আপনারটা চলে আসবে, যত আছে আপনার 10 থাকতে পারে, 17 থাকতে পারে, মানে যে কোনো থাকতে পারে, আপনি যে কোনো একটা দিলেই হবে। টাস্ক বারে আপনি যদি টাস্ক বারে পিন করে রাখেন সেক্ষেত্রে টাস্ক বারে থাকবে, যদি ডেস্কটপে সেভ করে রাখেন সেক্ষেত্রে ডেস্কটপে থাকবে, আমার যেমন এই ডেস্কটপে আছে আর টাস্ক বারেও আছে। আপনার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কয়েক প্রসেসে আনতে পারেন। ঠিক আছে, আমি টাস্ক বার থেকে যাই। এরপরে হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড পাবেন আশা করি। এরপরে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা যেহেতু প্রথম কাজ করতেছি এবং শিখবো এটা সম্পর্কে, জানবো আগে ইন্টারফেস সম্পর্কে, এজন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। আপনাদের পরবর্তীতে এখানকার কোনো থিম প্রয়োজন হলে আপনি ক্যালেন্ডার টাইপ থিম, তারপর সার্টিফিকেট টাইপ থিম, এগুলো যদি প্রয়োজন হয় এখান থেকেও নিতে পারেন। আমরা প্রথম এই কারণে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি, হ্যাঁ, আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। এখানে কোন জিনিসটাকে কি বলে এটা আগে আমরা জানবো, কোন পার্টটার নাম কি। প্রথম এইখান থেকে এই অবধি আছে, মানে আমার এতটুকু আছে, আমি এখানে আমার হচ্ছে কুইক অ্যাক্সেস বার, এই জিনিসগুলো আমি রাখছি এই কারণে এখানে আছে। আমি যদি না রাখতাম এখানে আরও এডিট করা যায়, এখানে এডিট করে আপনি যেটা টিক মার্ক করে দেবেন এটা থাকবে কুইক অ্যাক্সেস বারে, আর যদি টিক মার্ক উঠাই দেন সেটা থাকবে না। আমার প্রয়োজন এই জন্য এগুলো রাখছি। যেমন ধরেন আমি ড্র টেবিল এটা উঠাই দিই, এখানে ড্র টেবিল চলে গেছে, মার্ক করে দিই বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার, আপনি আসবেন না? আচ্ছা, খেয়াল করেন এটুকু কুইক অ্যাক্সেস বার, এখান থেকে এটুকু, এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস হচ্ছে এখানে আপনার নামটা থাকবে, আপনার যে ফাইলটা করছেন বা যে ডকুমেন্টটা তৈরি করতেছেন এটার নাম। আমার এখানে ডকুমেন্টের আমি কোনো নাম দেইনি, এই কারণে ডকুমেন্ট 1 নিয়ে নিছে ডিফল্টভাবে। আমি যখন নাম দিব তখন সে নাম নিবে, আমরা নাম দিব এবং সেটা পরে দেখব। আর সার্চ বার এটা সবাই মেবি পাবেন না, কারো থাকবে কারো থাকবে না, কারো স্ট্যাটাস বার পুরোটা জুড়ে থাকবে, এই পুরোটা জুড়ে। ঠিক আছে, আবার কারো স্ট্যাটাস বার এরকম কম থাকবে, মানে আমার মতো এরকম পাবেন। এরপরে হচ্ছে ট্যাব, এই একটা ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো হচ্ছে ট্যাব। ফাইল, হোম, এগুলোর নাম কি? ট্যাব। এটুকু মাথায় রাখতে হবে এগুলোর নামটা কি, এগুলোর নাম হচ্ছে ট্যাব, প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব। এইখান থেকে একেবারে শুরু থেকে এই অবধি এইটুকের নাম হচ্ছে, শুরু থেকে এই অবধি এইটুকের নাম হচ্ছে রিবন। আমরা রিবনের মধ্যে কি কি পাবো? ট্যাব পাবো আর বিভিন্ন টুলস পাবো, মানে ট্যাবসের মধ্যে এই ট্যাবগুলোর মধ্যে হোম ট্যাব, যেমন হোম ট্যাবে ওর কাজের জন্য যে প্রয়োজনীয় টুলসগুলো আছে এগুলো আছে। ঠিক আছে, আমি মার্ক কেটে দিচ্ছি। আমরা পরিচিত হই ফাইল ট্যাবের সাথে। ফাইল ট্যাবে কি কি অপশনস বা টুলস বলতে পারি, যাই বলেন, মেনু বলেন, একটা বললেই হবে, আছে। এখানে নিউ আছে, ওপেন আছে। নিউ এর কাজ, আমি নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই, আমি একটা ডকুমেন্টে আছি, অলরেডি একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, এরপরে যদি আমার অন্য একটা ডকুমেন্ট মানে নতুন করে লাগে সেক্ষেত্রে আমি যাব কোথায়? ফাইল ট্যাব, ফাইল ট্যাব থেকে নিউতে যাব। এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লাগবে নাকি আমার কোনো থিম ওয়াইজ ডকুমেন্ট লাগবে? আমার থিম ওয়াইজ লাগলে আমি থিম ওয়াইজ নিব, যেমন আপনারা সিভি করছিলেন, মেবি সিভি থেকে সিভি এখান থেকে নিছেন তাই না? সিভি ডিফল্ট সিভি এখান থেকে নিয়ে নিছেন না? সাদা পেপারে, আচ্ছা, কেউ সাদা পেপারে করছেন, কেউ সিভি যে করা থাকে থিম এগুলো নিছেন। এখান থেকে আপনার যদি প্রয়োজন হয় নেবেন, আর যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্ক নেবেন। আমার আবার নিতে হবে মেবি না, এখানে ব্ল্যাঙ্ক দিলে ক্রিয়েট হয়ে যাবে আরেকটা। ঠিক আছে,
এরপর হচ্ছে ওপেন। ওপেন বলতে ওপেনে ক্লিক করলে আমাদের আগে যে করা আছে, আমরা আগে যে কাজগুলো করছি ওই কাজ ও লিস্ট হিসাবে দিবে। ওখান থেকে আপনি যদি কোনোটা ওপেন করতে চান ওপেন করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা ওপেন করি, ধরেন এটা আমার ওপেন করতে হবে। আসে না, ডিলিট করে দিছি এটা। আচ্ছা, আপনাদের যদি থাকে সেক্ষেত্রে এটা ওপেন হবে। ওকে, আপনাদের থাকলে ওপেন হবে। এই লিস্ট অনুযায়ী আপনার প্রয়োজন হলে আপনি ওপেন করবেন। এরপরে ইনফোতে কোনো কাজ নাই। সেভ আর সেভ এজের কাজ হচ্ছে আপনি যখন প্রথম একটা ডকুমেন্ট কাজ করবেন, প্রথম একটা ডকুমেন্ট করলেন, এখানে কিছু একটা লিখলেন, এরপর এটাকে সেভ করবেন। মানে প্রথমবারের জন্য সেভ করবেন, সেক্ষেত্রে সেভ অ্যাজ দিবেন, অথবা নাম ফাইল নেম দিয়ে সেভ করবেন, সেক্ষেত্রে সেভ অ্যাজ। আর যদি বলেন যে এইটুকু আমি করছি, এইটুকু করার পর আমি রেখে দিছি, জাস্ট একবার সেভ করে রেখে দিছি, ওই প্রথমবার যেটা সেভ অ্যাজ করে রেখে দিছি, এরপর আবার এই একই ফাইলে এই একই ডকুমেন্টে আবার ঢোকার পর এটাকে এডিট করব, এই কাজ সেম কাজটা আমরা করব, কিন্তু এখন না, একটু পরে কাজটা করব। তো মানে কিছু কাজ দেখাবো, এরপরে যখন ফাইলের হচ্ছে সেভ অ্যাজ বা সেভের অপশনটা আসবে ওটা আবার দেখাই দিব, ঠিক আছে? এটা যখন আমরা একটা ডকুমেন্ট সেভ করার পর আবার এডিট করে সেভ করার ক্ষেত্রে হচ্ছে শুধু সেভ, ঠিক আছে? এডিট করার পর যদি সেভ করতে চাই আবার, মানে একই ফাইল সেভ করা আছে কিন্তু এটাকে আমি আবার এডিট করছি, এডিট করার পর শুধু সেভ করব, সেক্ষেত্রে শুধু সেভ দিব বা কন্ট্রোল এস, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। আর হচ্ছে আমি যদি ফাইল নেম আলাদা দিয়ে ফাইল নেম এবং লোকেশন, বা আমি যদি ওকে বলে দিই আমার ডেস্কটপে সেভ করা ছিল আগেরটা, মানে আগের ডকুমেন্টটা আমি অন্য জায়গায় সেভ করব, সেক্ষেত্রে সেভ অ্যাজ দিব, ঠিক আছে? ফাইলে আর কিছু গুরুত্বপূর্ণ, আচ্ছা প্রিন্টের যে বিষয়টা, প্রিন্টে গেলে আপনি হচ্ছে প্রিন্ট প্রিভিউটা পাবেন এখানে, বা অন্যদের হয়তো অন্যরকম অপশন থাকতে পারে, যেমন প্রিন্টে গেলে এখানে লেখা থাকবে যে প্রিন্ট আউট কপি বা এরকম কিছু, আবার প্রিন্ট প্রিভিউ, 3টা অপশন থাকবে, সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে। কিন্তু আমার এখানে সরাসরি দিয়ে দেয়, এই কারণে আমি সরাসরি দেখতে পাচ্ছি। আপনাদের যদি না থাকে এক একটা অপশনে ক্লিক করলে পুরো প্রিভিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, যে আমার প্রিন্ট কি প্রিভিউ, মানে কি আমি প্রিন্ট করতে পারবো বা প্রিন্ট হবে কি, এই পেজটাকে যদি আমি প্রিন্ট করি কি প্রিন্ট আউট হয়ে আসবে, এটুকু হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আর প্রিন্টারের নাম টাম দিয়ে এগুলো সেট আপ দিতে হয়। আপনি কয় কপি করতে চান সেটা দেওয়া যাবে, কয় পেজ করতে চান, এখানে কয় কপি দিতে চান, পেজ নাম্বার দিয়ে দেওয়া যায় যে আপনি অল পেজ করবেন নাকি, এখানে যদি 20 পেজ আছে আপাতত, ধরেন আপনার 20 পেজ ডকুমেন্ট করছেন, সেখানে করবেন মাত্র 2টা পেজ কপি, বা 2টা পেজকে আপনি প্রিন্ট আউট করবেন, এখানে দিয়ে দিবেন পেজ নাম্বার, ঠিক আছে? 1 সাইড না 2 সাইড এটাও দিয়ে দিতে পারবেন। ওই পেজের এক সাইডে হচ্ছে প্রিন্ট আউট করে, অথবা 2 সাইডেই করে, ওইটা আর কি ওকে ইন্ডিকেট দিয়ে দিতে হয় আপনি কিভাবে কি করবেন। আর প্রিন্টার নেমটা, এখানে প্রিন্টার হচ্ছে এক একটা দোকান এক এক রকম প্রিন্টার থাকে, বা আপনার কাছে এক এক রকম প্রিন্টার থাকে, ওই প্রিন্টারটা এখানে ব্লুটুথ বা কিভাবে যেন কানেক্ট করে, ওইটা আমি নিজেও করি নাই তাই জানি না, এখানে কানেক্ট করে নিতে হয়, ঠিক আছে? ড্রাইভার মাধ্যমে, আচ্ছা ঠিক আছে, ওইটা আমি এখনো করি না এই কারণে জানি না। বাট এখানে প্রিন্টারটা, যে প্রিন্টার আপনার থাকে, আপনার কাছে যেটা আছে ওইটা প্রিন্ট হচ্ছে সেট আপ করে নিতে হয়, ওইটা এখানে কানেক্ট করতে হয়। শেয়ার এক্সপোর্ট এগুলোর তেমন কাজ নাই, শেয়ারের কাজ ওই শেয়ারই, আপনি এই ডকুমেন্টটা কাউকে শেয়ার করতে চান শেয়ার করবেন, এক্সপোর্ট করতে চান এক্সপোর্টের ক্ষেত্রে আমরা একটা পেজটাকে, এই যে প্রিন্ট প্রিভিউ যেমন এটা, এই পিডিএফ বা এক্সপিএস, এই আমরা সেভ অ্যাজের ক্ষেত্রে সেভ অ্যাজে যখন যাই তখন পিডিএফ আকারে সেভ করে নেই, এই কারণে আমাদের এক্সপোর্টের সেভটা বা পিডিএফটা প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আর ক্লোজ দিলে পুরো ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আমরা এখান থেকেও ক্লোজ দিই, এখান থেকে বেশি দেই না, শর্টকাট এখান থেকে ক্লোজ করে দিই, ঠিক আছে? এরপর হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে প্রয়োজনীয় কী কী কাজ আছে? হোম ট্যাবে কপি পেস্ট, এটা অনেক বেশি লাগে, যেমন এইটুকু আমি সিলেক্ট করলাম, কপি করতে চাই, সিলেক্ট না করলে এই কপিটা হয় না, মানে ভিজিবল হয় না, দেন কপি করলাম, এরপরে কোথাও যে কোনো জায়গায় আমি এখানে পেস্ট করতে চাই, এখান থেকে পেস্ট দিতে পারি। আর এটা শর্টকাট হচ্ছে কপির শর্টকাট কন্ট্রোল সি, আর পেস্টের শর্টকাট কন্ট্রোল ভি। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে কাট, এটা গুরুত্বপূর্ণ খুব একটা বললে হবে না, কাট হচ্ছে কপিও করে আবার সেখান থেকে সরাইও দেয়, যেমন এখান থেকে আমি এটাকে কাট করব, সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কাট, এখান থেকে কেটে গেছে এবং কপিও হয়েছে। আমি যদি অন্য জায়গায় যাই, এরপরে হচ্ছে সরি এখান থেকে না, এই পেস্ট এটা থেকেই দেখাই, পেস্ট দিই, ওই সেম জিনিসটা এখানে পেস্ট হয়েছে কিন্তু এখানে ছিল না, প্রথম যেখানে কপি করলাম এখানে নাই, এটুকুই হচ্ছে কাটের কাজ। এরপরে আমাদের প্রয়োজন পড়ে ওয়ার্ডে, সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই ফন্টের বিষয়টা। ওয়ার্ডে আমরা ডকুমেন্ট লিখি, ঠিক আছে?
এখানে যে কোনো ডকুমেন্ট তৈরি করি, এই জন্য সবচেয়ে বেশি লাগে হচ্ছে লেখালেখির এই বিষয়টা। এখানে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি টাইমস নিউ রোমান। আপনি যেই ফন্টে লিখতে চান ওই ফন্টটা আগে সিলেক্ট করবেন, এরপর লেখা শুরু করবেন। ঠিক আছে, এটুকু ধরেন আমি ডিলিট করে দিই, কন্ট্রোল এ দিয়ে হচ্ছে অল সিলেক্ট আমি জাস্ট ডিলিট করে দিলাম। এবার আমি কাজ করি হচ্ছে এটাকে টাইমস নিউ রোমান দিয়ে এরপর লেখা শুরু করি। এটা হচ্ছে টাইমস নিউ রোমানের যে ফন্ট স্টাইল, সেই স্টাইলে লেখা হয়েছে। এবার আমি একটু নিচে যাই, এন্টার দিয়ে নিচে যাই। আমার এই লাইনটা এই টাইমস নিউ রোমানে লিখলাম, সাপোজ আমি অনেক ফুল পেজই লিখছি, বাট অন্য একটা পেজে অন্য একটা ফন্টে লাগবে, সেক্ষেত্রে এন্টার দেওয়ার পর আমার তো একই ফন্ট নিতেছে, আবার চেঞ্জ করে নিতে হবে। এটুকু পারতে হবে আপনাদের, ঠিক আছে? আবার চেঞ্জ করে নিয়ে এরপর কাজ শুরু করতে হবে, লেখা শুরু করতে হবে, তাহলে সে সেম একই কাজ হবে। ফন্টস বড় করা ছোট করা এটা মেবি পারবেন সবাই, তারপরে দেখাই দিই। সিলেক্ট করে ছোট বড় করতে পারেন, অথবা আগে সাইজ ঠিক করে এরপরে লিখতে পারেন। আগে সাইজ এখান থেকে দিয়ে দিলে তারপর লিখলে বড় বা ছোট যে সাইজে দিবেন সেই সাইজে হবে। আবার আরেকটা বিষয়, আপনি আস্তে এখান থেকে হচ্ছে 72 পর্যন্ত নেওয়া যায়, মেবি এখান থেকে 72 পর্যন্ত। আবার আমি যদি আরও বেশি বড় করতে চাই এখান থেকে করতে পারি, আরও বেশি ছোট করতে চাই এখান থেকেও করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী। বোল্ড, আমার লেখা বোল্ড করতে হলে এখান থেকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি এবং আন্ডারলাইন দিতে পারি। আন্ডারলাইনের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে এখানে, আবার যে আপনি ডট ডট টাইপ বা ডাবল আন্ডারলাইন যেমন টাইপ দিতে পারেন। এখানে আবার কালারও দেওয়া যায়, আন্ডারলাইন কালার, এখানে আপনি আন্ডারলাইনের কালারও চেঞ্জ করতে পারেন। এরপরে কাজ, আচ্ছা আমি এইটুকুকে একটা বিষয় হচ্ছে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, প্যারাগ্রাফ বা যে কোনো কিছু, আমি সাপোজ এটুকু লিখছি, আমার এই লেখাটুকু ধরেন হেডিং, এটুকু হেডিং হিসাবে আমি ব্যবহার করতে চাই, বাট এটা আছে একেবারে ছোট হাতে সবগুলো, আমি চাচ্ছি সবগুলো বড় হাতের হোক, বা এটা সেন্টেন্স কেজে আছে আমি চাচ্ছি এটা বড় হাতের হোক সব, সেক্ষেত্রে আপার কেস দিয়ে দিব। কেস চেঞ্জ করার মাধ্যমে এটা করতে পারি। এখান থেকে যেই কেজে দিবেন, সেন্টেন্স কেজ মানে একটা অক্ষর বা একটা ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে, প্রথম লেটারটা, এরপরে সব ছোট হাতের হবে। আমি চেঞ্জ করি এবং আপনারা খেয়াল করেন এখানে চেঞ্জ কেমন হয়, তাহলে বুঝতে পারবেন। লোয়ার কেজ, আর এগুলো বুঝতে পারবেন। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড থাকলে প্রথম শব্দটা বা প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এরপর বাকি সব ছোট হাতের। এখানে আরেকটা ওয়ার্ড দিই তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সব ছোট হাতের, এইটুকুই জাস্ট কেজের কাছে। এটা তাড়াতাড়ির ক্ষেত্রে আপনি লোয়ার কেজে লিখে ফেলছেন, আপনার আপার কেজ দরকার, এখান থেকে তাড়াতাড়ির ক্ষেত্রে কাজ করতে পারেন। এখানে হচ্ছে লেটার বাই ফন্টের স্টাইল বলেন, স্টাইল এখানে আছে। এই স্টাইলটা অন্য বেশি কম ভার্সন যেগুলোতে পাবেন না। আপনাদের এখানে কত ডাউনলোড করে হয়েছে? ডাউনলোড করছেন কত? ও তাহলে পাবেন মেবি, ওটাতে পাবেন, বাট ওই 7 যে সব ইয়ে আছে না ওগুলোতে পাবেন না আর কি, এই অপশনটা থাকবে না। যদি না পান ঘাবড়ে যাওয়ার কিছু নাই, না পাইলে নাই, যেটাতে পাবো সেটাতে কাজ করব, আর না পাইলে তো নাই। এখান থেকে স্টাইল দিতে পারেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার হচ্ছে আমি একটা লেখা লিখলাম, যেমন আমরা বই দাগানোর ক্ষেত্রে, বইতে পড়াশোনা করি, দাগানোর ক্ষেত্রে হাইলাইট করার ক্ষেত্রে হাইলাইটার ইউজ করি, সেম একই প্রসেস এখানেও আপনার হাইলাইটার ইউজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী লাগবে আপনি হাইলাইটার ইউজ করেন, আর না লাগলে নাই। এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, এটা কি করি, ফন্ট কালার চেঞ্জ করতে পারেন। ফন্ট কালার হচ্ছে এটা, এখানে কয়েকটা কালার, এটা হচ্ছে শেডিং কালার, এই তিনটা কালার একটু খেয়াল রাখতে হবে। এটা শেডিং কালার, এটা ফন্ট কালার, এটা টেক্সট হাইলাইট বা ফন্ট হাইলাইট যাই বলেন, হাইলাইট কালার। এটুকু জাস্ট মাথায় রাখলে হবে কোনটা কোথায় আছে, ঠিক আছে? শেডিং কালারটার কাজ হচ্ছে পুরো শেড বা পুরো রোটাকে কালার করা, পুরো শেড বা পুরো রোটাকে কালার করা। যেমন সিলেক্ট করলাম, এরপর শেডিং কালার থেকে একটা কালার দিয়ে দিই। আরও একটা কাজ হচ্ছে এই যে অ্যালাইনমেন্টের কাজ। আমি গতকাল হচ্ছে আপনাদের যে কাজটা দিয়েছিলাম সেখানে বলছিলাম বুলেট আর হচ্ছে টেবিল ইউজ করতে, তাই তো? আর অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে হেডিংয়ের যে কাজ, ওইখানে এই ক্লাসে তো আমি দেখি নাই, জানি না আপনারা কী করছেন, বাট ওই অন্যান্য ক্লাসে দেখছিলাম ওরা হচ্ছে স্পেস দিয়ে মাঝখানে নিছে, যে আমাদের নামটা দিছে দ্য বার্ড, এটা তো টাইটেল বলতে পারেন, এটাকেও স্পেস দিয়ে মাঝখানে নিছে। কয়েকজন এরকম করছে, সবাই না। তো তাদের ক্ষেত্রে তো বুঝতে ভুল আছে যে ওর অ্যালাইনমেন্টটা এখান থেকে ঠিক করতে হবে, তাই না? আমাদের হেডিংয়ের ক্ষেত্রে যদি অ্যালাইনমেন্ট, হেডিং না যে কোনো কিছুর ক্ষেত্রে
আমাদের অ্যালাইনমেন্ট যেখানে লাগবে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে পারি। লেফটে যদি লাগে সেক্ষেত্রে লেফটে দিব, রাইটে লাগলে রাইট। আর জাস্টিফাইয়ের কাজটা হচ্ছে আমি যখন পুরো একটা প্যারাগ্রাফ লিখবো, মানে পুরো পেজ প্যারাগ্রাফ যখন লিখবো, লেখার পর আমি চাচ্ছি বইয়ের ক্ষেত্রে আমরা যেমন দেখি এই পাশটা পুরো সমান থাকে, এই পাশটা পুরো সমান থাকে, ওইটার কাজ হচ্ছে জাস্টিফাই। এই অ্যালাইনমেন্ট থেকে জাস্টিফাই আপনি সিলেক্ট করে দিবেন, এরপর জাস্টিফাইতে ক্লিক করবেন, অথবা লেখার আগে জাস্টিফাই অ্যালাইনে নিয়ে যাবেন, এরপর লেখা শুরু করবেন, তাহলে সব জাস্টিফাই থাকবে, মানে এই ডান পাশে বাম পাশে দুই পাশে একেবারে সমান থাকবে। আরও একটা বিষয় যে আমি এটা যদি আস্তে আস্তে বা অল্প অল্প করে সরাইতে চাই, এটা দিয়েও সরাতে পারি। আমার কোনো লেখা এরকম হতে পারে যে আমি এটা দিয়ে আমরা অ্যালাইনমেন্টের যে বিষয়টাতে ছিলাম যে আমার লেখাটুকু মাঝখানে সেম এই মাঝখানে লাগবে না, এটা দিলে তো পুরোপুরি মাঝখানে চলে যায়, আমার এই মাঝখানে লাগবে না, লাগবে এখানে। কোনো লেখা প্রয়োজন হতেই পারে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা দিয়ে সরাবো। বা আপনারা স্পেস দিয়ে সরাতে পারেন, স্পেস দিয়েও করতে পারেন, ব্যাপার না, বাট এটা দিয়ে সরানো বেশি বেস্ট। ওকে, এরপর হচ্ছে বুলেটের কাজ। আরেকটা বিষয় এখানে এন্টার দিব। হ্যাঁ বলেন। আপনি যে এই যে সরাইলেন পিসি থেকে যে অ্যালাইনমেন্টের মাধ্যমে, হুম, ওটা তো প্রথম লাইনে সরে না, পরের লাইনগুলো তো সরে যায়। এটা না, তার করে যান। এটা হ্যাঁ, এটা দিয়ে করলাম, তারপর পরের লাইনগুলো তো সেই একই লাইনে চলে আসে। আচ্ছা, আমি যদি এন্টার দিয়ে লিখি, তাই তো? আচ্ছা, এন্টার দিলাম। এরপরে আরও একটা বিষয় খেয়াল করেন, এখানে শুধু পরের লাইন না, আরও অন্য অন্য কিছু। এখানে আমার এই শেডিং কালারটা একটা লাইনে দরকার ছিল, পরের লাইনে দরকার নাই, বাট এখানে পরের লাইনেও আসছে। আরও একটা বিষয়, আমি লিখবো, লেখাটাও সে আগের ফন্টে চলে এসছে, আমার লাগবে না তো এই ফন্ট। এটা আমি সলভ করি। এটা হচ্ছে কাজ করব, আমার যেহেতু কালার, ফন্ট কালারও লাগবে না, প্লাস স্টাইল এটাও লাগবে না, আর হচ্ছে শেডিং কালারটাও লাগবে না, আমি সব কিছু নো করে দেবো। এখানে কার্সর থাকা অবস্থায়, এই লাইনে আমার কার্সর আছে, থাকা অবস্থায় এখান থেকে সব কিছু নো কালার, স্টাইল, নর্মাল যেটা আছে, এটা নর্মাল, এটা নর্মাল না, স্টাইলটা চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এখান থেকে আসছে, আপনার আগে যেখানে আসার আসছে, ঠিক আছে। এখন আপনি যেই কাজটাই ওপেন করেন, যেমন এই প্রথম লাইনটা আমি আবার দেখাই, যে প্রথম লাইনটাতে আমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই কাজ করছি, আমি যদি এখানেও ইন্টার দিই সেম কাজ আবার হবে, কিন্তু আমার পরবর্তী লাইনে এটা প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি কি করব, সব আগে উঠাই দিব। আবার যদি ধরেন লিখে ফেলছি, লেখা শেষ, এরপরে কি করব, আমি আবার লেখা কাটবো না, দরকার নেই, এত কষ্ট করে লিখছি আমি কাটবো না, এখান থেকে সিলেক্ট করে দেন সব উঠাই দেব, ঠিক আছে। এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে কাজ বুলেটের কাজ। আমি কাজ করলাম, আমি লিখছি, যেমন এটা একটা বিষয়, কালকে যেমন বার্ড লিখতে দিছিলাম, ওটা যদি লেখেন যে কত প্রকারের পাখি আছে, 1 2 এরকম দিয়ে লিখতে প্রয়োজন হতে পারে, আপনার যখন লাগবে তখন আপনি সিলেক্ট করে এরপর এখান থেকে বুলেট যদি ইউজ করেন কাজ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না যে এভাবে করব, আমি চাই প্রথমে কাজ করলাম, এখান থেকে শুরু হোক আগে বুলেট, এই বুলেট আর নাম্বারিং সেম একই কাজ, এটা নাম্বারিং করলাম সিলেক্ট করে যে লিখলাম লেখার পরে, কিন্তু আমি এখন বুলেটের কাজটা দিব আগে, বুলেটটা ইউজ করব, মানে বুলেটটাকে সিলেক্ট করব, এরপর লেখা শুরু করব, এন্টার দিব, পরবর্তীতে হবে একই কাজ। আচ্ছা, এই ফন্টগুলো বড় হওয়ার কারণ হচ্ছে আমি এখান থেকে এন্টার দিয়ে নিচের লাইনে গেছিলাম, এই জন্য ফন্ট বড় হওয়ার কারণ, আমি ফন্ট ছোট করছি না, আপনাদের প্রয়োজন হলে ছোট করবেন, ঠিক আছে। এরপর কাজ হচ্ছে আমি এন্টার দিলাম, কিন্তু কথা হচ্ছে এইখানে আবার সেম একই কাজ চলে আসছে। দুইভাবে দেখানোর কারণ, এইটুকুতে আমার যতটুকু প্রয়োজন হয়েছিল ততটুকু আমি সিলেক্ট করে দিয়েছি, নাম্বারিং চলে আসছে, কিন্তু এখানে তো আমি আগে বুলেট নিয়ে নিছি, বা নাম্বারিং সেম প্রসেসে আপনি আগে নিয়ে নিতে পারবেন। নিয়ে নেওয়ার পরে আমার এই দুইটা লাইনেই বুলেট দরকার বা নাম্বারিং দরকার, আর দরকার নাই, কিন্তু এখানে সেম একই কাজ রিপিট হচ্ছে, আমি এটা আবার এখান থেকে ওই একই কাহিনী করব, অফ করে দেব, নান করে দেব, ঠিক আছে। আবার যেই জায়গা থেকে শুরু করব, প্রত্যেকটা জিনিস যেখানে আমি শুরু করব সেখানেই গিয়ে শেষ আছে, ঠিক আছে। আবার একই প্রসেসে যাব, নান করে দিব, এরপর কাজ লিখব, আগের মতো সেম আমার আগের জায়গায় চলে যাবে। বর্ডারের কাজ, এই বর্ডারটা আপনার খুব একটা প্রয়োজন হবে না,
আমার এই লাইন, এটা টেবিল না, এটা বর্ডার, এটাকে বর্ডার বলে। যে আমি এইটুকুকে একটা অল বর্ডার দিতে চাই, এইটুকু একটা বর্ডার হোক, এইটুকু জাস্ট টেবিলের মতো দেখা যায়, কিন্তু এটাকে টেবিল বলা চলে না। টেবিল হচ্ছে এখানে ইনসার্ট থেকে যে টেবিলটা নেয়, এটা হচ্ছে মূলত টেবিল। ঠিক আছে, আপনি যদি এইটুকু একটা বক্স করতে চান, হাইলাইট বেশি হাইলাইট করতে চাইতেছেন, জাস্ট একটা বক্স দিয়ে দিলেন, এরকম দিতে পারেন, এই আর কি। বক্সটা প্রয়োজন হয় না, আপনার লাগলে নেবেন, না লাগলে নাই। এখন কথা হচ্ছে আমার কাজ শেষ। কাজ শেষ না, এখানে আরেকটু কাজ, যেমন এই পেজে লেখা শেষ, আমি এইটুকু ডিলিট করে দিই, সিলেক্ট করে এইটুকু ডিলিট করে দিলাম, কিন্তু আমার কাজ হচ্ছে আমি এখানে আর নিচে লিখবো না, আরও একটা পেজ চাই, আমার আরও একটা পেজ চাই, অন্য পেজে লিখবো, এই পেজ আর লিখবো না, যা আছে থাক, এটুকু ফাঁকা থাক। এখানে কিন্তু আরও লেখা যাবে, কয়েকটা লাইন আমি ডিলিট করলাম, তার মানে ওই কয়েক লাইনও লেখা যাবে। আমি যদি ওই কয়েক লাইন না লিখি, পরের পেজটা পাবো না, কিন্তু আমার এখন দরকার, সেক্ষেত্রে কি করব, ইনসার্ট, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ, নতুন পেজ চলে আসছে। এখানে কাজ, এই রোয়ের কাজটা মানে শেডিং কালারটা রিপিট হওয়ার কারণ, আমার কাজটা এখান থেকে আসছে, আমার কার্সরটা এখান থেকে নিচের লাইনে গেছে। ঠিক আছে, তো আপনি এখানে সব কিছু নান করে দেন, এটা আপনি পারেন। ওকে, নতুন পেজ নেওয়া হলো, এরপর আচ্ছা আমরা কয়েক পেজ করে ফেলছি, সাপোজ এই এক পেজ করছি, দুই পেজও আমার করা শেষ, লেখা শেষ, অনেক কিছু লেখা শেষ ধরেন আর কি, যদিও লিখি নাই, লেখা শেষ। সাপোজ আমার এখন মনে হয়েছে যে আমার এই ডকুমেন্টের একটা কভার পেজ দরকার, মানে শেষে গিয়ে মনে হয়েছে বা মাঝখানে গিয়ে মনে হয়েছে, আপনি জাস্ট এখান থেকে একটা কভার পেজ নেবেন, ওটা একেবারে শুরুতে চলে যাবে, কভার পেজে ক্লিক করি। এরপর যে কোনো একটা ডিজাইন বা স্টাইল আপনি নিতে পারেন, অথবা নিজে ওই স্টাইল করে নিতে পারেন, এখানে যার কিছুই নেবেন এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। উপরে চলে আসছে, খেয়াল করছেন? আরেকটা বিষয় মিস করে গেছি, যেমন এই নিচের যে লাইনটা আছে, এই লাইনটার নাম কি? এই লাইনটা হচ্ছে আমাদের এটাকে কি বলে, আচ্ছা একটা ভুল বলছিলাম, এটা স্ট্যাটাস বার, এটা হচ্ছে টাইটেল বার। ওকে, এটা ভুল বলছিলাম, মাত্র মাথায় আসছে, যাই হোক, এটা হচ্ছে টাইটেল বার, এখানে টাইটেল থাকে, আর এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই ডকুমেন্টের স্ট্যাটাসগুলো কি কি আছে সবগুলো এখানে থাকে, আপনি কোন অবস্থায় দেখতে চান, ছোট করতে চান, বড় করতে চান, এগুলো এখানে আছে। আর হচ্ছে পেজ কয়টা আছে, যেমন এখানে 1 of 3, মানে এটা 1 নাম্বার পেজ, 3টা পেজের মধ্যে আমার এখানে মোট 3টা পেজ আছে আমার ডকুমেন্টে, এবং এটা দেখাচ্ছে, শো করছে, বা আমার কার্সর আছে 1 নাম্বার পেজে। ঠিক আছে, ওইটা দেখাচ্ছে। আর ওয়ার্ড, আমি কতগুলো ওয়ার্ড লিখেছি এটা হচ্ছে এখানে দিয়ে দেয়, কাউন্ট করে দিয়ে দেয়। তো আপনারা যখন ওই টাইপিং প্র্যাকটিস করবেন, এটা এখান থেকে করতে পারবেন। আর এই কভার পেজটার বিষয় হচ্ছে, আপনি এই ডিজাইন নিছেন মানে এই ডিজাইনে রাখবেন এরকম না, এখানে ডকুমেন্ট টাইটেল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে ছবি আনতে পারেন, পিকচার আনতে পারেন, সব কিছু। পিকচার আনাটা এখান থেকে দেখাই দিই তাহলে। যেমন আপনি এখানে পিকচার আনতে চান, সাপোজ একটা পিকচার, কেমন পিকচার আসবে জানি না তো, সাপোজ আপনি একটা পিকচার আনবেন, আমি ধরেন এই পিকচারটা অ্যাড করি না, এটা অ্যাড করি, এটা একটা ডিজাইন, এটা অ্যাড করা দরকার, এটা অ্যাড করলাম, কিন্তু কথা হচ্ছে এটা সরবেও না, নড়বেও না। এই সমস্যাটা হওয়ার কারণে এটা র্যাপ টেক্সট করে নিতে হয়। যদি আমি রাইট ক্লিক করি, পিকচারটাতে থাকা অবস্থায় রাইট ক্লিক করি, এখান থেকে র্যাপ টেক্সট এখানে নাই, আচ্ছা ঠিক আছে, এখানে যদি না পাই, দুইটা অপশন আমাদের র্যাপ টেক্সট পাওয়ার, পিকচার নেওয়ার পরে আমি হয় রাইট ক্লিক করে র্যাপ টেক্সট পাবো, অথবা এখানে ক্লিক করার পর পিকচার ফরম্যাট থেকে র্যাপ অফ করে কেন দিছে, এখান থেকে অফ করে দিছে, এখান থেকে অফ করে দিছে। না, কভার পেজেও সরানো যায়, আমি নিজেও করছি, কভার পেজের জন্য না। এটা কেন অফ করছে জানি না আপাতত, বাট এটা কাজ করা যায়, এটা আমি নিজে কাজ করছি। আর ডকুমেন্ট টাইটেল এখান থেকে সব চেঞ্জ করে নিতে পারেন। র্যাপ টেক্সটটা অন্য পেজে নিয়ে আবার দেখাই, সমস্যা নাই, বাট এটা এখানে কেন আপাতত হচ্ছে না, পরে ইনশাল্লাহ হবে, আমি আবার কাজ দেখাবো আরেকদিন। ইনসার্টে কাজ ছিল, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এবং এখানে আরেকটা কাজ বাকি ছিল, এইটা নতুন পেজে যাই, এখানে আমি 1 2 এরকম লিখি, 1 2 5 4 6 9 8। আচ্ছা, আমি জাস্ট আবল তাবল উল্টাপাল্টা লিখছি, আমি এটাকে
শর্ট মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এভাবে সাজানো যায়। ঠিক আছে, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। আমি অ্যাসেন্ডিং জাস্ট ক্লিক থাকা অবস্থায় ওকে দিয়ে দিই, এটা একেবারে ছোট থেকে বড়। 1 2 4 5 6 8 9, আমি উল্টাপাল্টা লিখছিলাম, বাট এখানে 9 উপরে ছিল, 6 নিচে ছিল, এরকম ছিল, 8 নিচে ছিল, বাট এটা সোজাভাবে সাজানো হয়ে গেছে। আর একটু বড় করে দিই। আচ্ছা, এরপরে কাজ করি হচ্ছে বড় থেকে ছোট। এই সেমটাকে আমি আবার না লিখি, এই সেমটাকে বড় থেকে ছোট করি। সেম প্রসেস, শর্টে যাব, এরপর ডিসেন্ডিং, বড় থেকে ছোট। ঠিক আছে, আপনি সহজে এই কাজটা করতে পারবেন। আর স্টাইল, এটা লেখার স্টাইলকে বোঝাইছে। আপনি লেখার স্টাইল এখানে যে কোনোভাবে নিতে পারেন, এটা আপনার প্রয়োজন হবে না, নর্মালি রাখি আমরা মূলত। ঠিক আছে, আপনার এই সব আবল তাবল স্টাইল লাগে না। যদি লাগে আপনি প্র্যাকটিস করার জন্য এগুলো কিছু একটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফাইন্ডের কাজ, আপনার ডকুমেন্ট 20 পেজ 30 পেজ লেখা শেষ, এরপরে আপনি একটা কিছু খুঁজতে চাচ্ছেন। যেমন আমার এখানে যা আছে তার মধ্যে আমি সাপোজ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিলাম, এর মধ্যে আমি একটা সংখ্যা খুঁজি, যেমন এই 5টাকে খুঁজি। ফাইন্ড থেকে এরপর এখানে লিখে দিই যে আমি কি খুঁজতে যাচ্ছি, 5 খুঁজতে যাচ্ছি। 5 মার্ক করে দিচ্ছে বা হাইলাইট করে দিচ্ছে, খেয়াল করছেন? আর কোথাও কিন্তু হাইলাইট পাবেন না। ঠিক আছে, ফাইন্ডের কাজ হচ্ছে এটা। আমি এখানে আমার ছোট ডকুমেন্ট, এই কারণে আপনার মনে হচ্ছে একেবারে ছোট, বাট আমি একটা ওয়ার্ড অথবা আপনি একই ওয়ার্ড বারবার লিখতে পারেন। যেমন একটা নাম, আপনার নিজের নামটাই বারবার লিখতে পারেন, এরকম হতে পারে, কিন্তু ওই নামটা কোথায় কোথায় লিখছেন আপনার মনে নাই। এটা হলে আপনি ফাইন্ড থেকে খুঁজে নিতে পারেন, অথবা স্পেসিফিক যে কোনো ওয়ার্ড আপনি খুঁজে নিতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিপ্লেসের কাজ। রিপ্লেস, কখনো কখনো আপনার রিপ্লেস করার প্রয়োজন হতে পারে। একটা ওয়ার্ড লিখছেন, ওই ওয়ার্ডটার পরিবর্তে অন্য একটা ওয়ার্ড লিখতে চান, কিন্তু আপনার তো ডকুমেন্ট পুরো লেখা শেষ, আপনি না পারতেছেন ওটা খুঁজে বের করতে, ফাইন্ড দিয়ে খুঁজে বের করতে পারবেন, বাট ওইখানে ধরেন 20টা জায়গায়, আপনার 20 পেজ ডকুমেন্টের 20টা জায়গায় ওই নামটা আছে, তো 20টা জায়গায় একবার করে কেটে জাস্ট আপনাকে ঠিক করতে হবে। এটা না করে আমরা একসাথে করব। এটা করার কাজ হচ্ছে রিপ্লেসে। আমাদের রিপ্লেস এই কাজটাকে সহজ করে দেয়। এখানে ফাইন্ড ওয়াটে 5 থাকার কারণ, আমি প্রথমে ফাইন্ড দিয়ে ওখানে 5টা খুঁজেছিলাম, এই কারণে 5 আসতে আমরা জাস্ট কেটে দিই, এটা লাগবে না। আমরা আপাতত ধরেন যে 8টাকে হচ্ছে চেঞ্জ করব। ফাইন্ড হোয়াট, আমি 8 ফাইন্ড হোয়াটের বক্সে লিখবো যেই সংখ্যাটা চেঞ্জ করতে চাই অথবা যে ওয়ার্ডটা চেঞ্জ করতে চাই ওইটা লিখবো। আর রিপ্লেস উইথ, কোন শব্দের দ্বারা বা কোন ওয়ার্ডের দ্বারা আমি চেঞ্জ করতে চাই। আমি 8-এর জায়গায় কত চাচ্ছি, 11 চাচ্ছি। সাপোজ আমি 8-এর জায়গায় 11 চাচ্ছি, আমি চাইতেছি, আপনার অন্য কিছু প্রয়োজন হতে পারে। রিপ্লেস অল মানে আপনার যত জায়গায় 8 থাকবে প্রত্যেকটা জায়গায় ও 11 দিয়ে দিবে। আর শুধু রিপ্লেস মানে একটা জায়গা করেও পরিবর্তন করবে। আমার এখানে আসেই একবার, আমি রিপ্লেস দিলেও একই রেজাল্ট আসবে, রিপ্লেস অল দিলেও একই রেজাল্ট আসবে। তো আপনাকে বুঝতে হবে কোনটা দিয়ে কি কাজ করতে হয়। রিপ্লেস দিয়ে একটা করে জায়গায় পরিবর্তন করতে পারবেন, আর রিপ্লেস অল দিয়ে একসাথে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা যখন প্রয়োজন হবে এটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি রিপ্লেস অল দিয়ে দিই এবং চেঞ্জটা দেখি। 8-এর জায়গায় 11 আসছে, এইটুকুই জাস্ট বোঝানো ছিল। সিলেক্টের কাজ এখান থেকে আপনার দেখেও কোনো মানে আসলে এই জায়গায় যায় আপনি সিলেক্ট করতে যাবেন না, আমরা খুবই অলস। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, আর শুধু সিলেক্ট করতে চাইলে বাইরের লাইনে সিলেক্ট করতে পারেন, বাইরের লাইনে ক্লিক করলে একটা করে সিলেক্ট হয়ে যাবে, অবজেক্ট সিলেকশন আর কি। আর এখানে যাবেন, এরপরে নেবেন, তারপরে সিলেক্ট নেবেন, অত কিছু করার টাইম নাই আমাদের। ঠিক আছে, কিন্তু এখান থেকে দেওয়া যায়, আপনারা একটু জেনে রাখেন এই আর কি। অ্যাড-ইনস বা এই যে এআই, এগুলো আপনাদের থাকতেও পারে নাও থাকতে পারে। এআই হচ্ছে হেল্পের কাজটা একটা, এটা আমার এখানে কানেক্ট করা তাই আছে, আপনার ওখানে নাও থাকতে পারে। ইনসার্ট থেকে হচ্ছে কভার পেজ আর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। পেজ ব্রেকের কাজটা কি? পেজ ব্রেকের কাজটা হচ্ছে আপনি লিখছেন, লেখার পরে জাস্ট এখান থেকে না, ধরেন এখান থেকে ধরি যে এইটুকু কাজ আমি চাই পরের পেজে চলে যাক। আপনার মাঝখান থেকেও প্রয়োজন হতে পারে, আমি এখান থেকে নিচে মানে আপনার এখান থেকে লাগবে এরকম না, যেখান থেকে প্রয়োজন হয় ঠিক তার আগে কার্সরটা রাখবেন, সেখানে কার্সরটা রেখে এরপর পেজ ব্রেক দিয়ে দিবেন, ওই লেখাটুকু থেকে পরে যা আছে সব অন্য পেজে চলে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে টেবিলের কাজ। আমি এখানে টেবিলের কাজ করি। টেবিল, এখানে কয়টা রো কয়টা কলাম লাগবে এটা তো আপনার নিজের কাছে, তাই না?
তো আমি আপাতত 3টা কলাম এবং 3টা রো বা 4টা রো নিয়ে নিই। ওকে, এরপর এর মধ্যে টেবিল নেওয়ার পরে নতুন 2টা ট্যাব ওপেন হয়, টেবিল ডিজাইন, টেবিল লেআউট। আপনাদের ক্ষেত্রে শুধু ডিজাইন শুধু লেআউট ট্যাবের নাম থাকতে পারে, ট্যাবের নাম শুধু ডিজাইন শুধু লেআউট এরকমও থাকতে পারে, ঠিক আছে? তো যাই থাক, ওইটা হচ্ছে টেবিলের জন্য আলাদাভাবে। আমি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে এই 2টা ট্যাব নাই, দেখতে পাচ্ছেন? বাইরে ক্লিক করলে এই 2টা ট্যাব নাই। আমি শুধু টেবিলের উপরে ক্লিক করবো, এই 2টা ট্যাব চলে আসবে, কারণ টেবিলের এডিটিংয়ের যা কাজ আছে, টেবিল স্টাইল বা ডিজাইনের যে কাজসমূহ আছে তা হচ্ছে এই 2টা ট্যাবের মধ্যে। এই 2টা ট্যাবের কাজ আমরা দেখি। শেডিংয়ের কাজ আমার যেমন এখানে, আচ্ছা এখান থেকে আসি, বর্ডার পেইন্টার। আপনি যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চান, এই যে বর্ডারগুলো আছে না, বর্ডারের কালার চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনার প্রয়োজন পড়বে না। কালার তো এখানে, আচ্ছা বর্ডার কালার দিয়ে দিই, ওয়েট, বর্ডার কালার সিলেক্ট না করে আমি কালার দিচ্ছিলাম, যাই হোক রেড কালার বর্ডার পেইন্টার, এরপর এটাকে কালার দিই, ঠিক আছে? আপনার যদি এরকম বর্ডার আলাদা আলাদাভাবে একটা বর্ডার কালার চেঞ্জ করতে হয় বা একটা বর্ডার কাজ করতে হয়, বর্ডার পেইন্টার দিয়ে বর্ডার পেইন্ট করে নিতে পারেন, কালার দিতে পারেন, এখান থেকে কালার আগে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? কালার না, শুধু আপনি যদি এখান থেকে ধরেন 6 পিটি দেন, এরপর এখান থেকে স্টাইলও চেঞ্জ করে দেন, যেমন এটা দিই, এটা দিয়ে এরপর বর্ডার পেইন্টার ক্লিক আছে, কালার চেঞ্জ আছে, আমার এখানে সব কিছু চেঞ্জ, এরপরে আমি ক্লিক করি, যেখানে ক্লিক করবো ওটা চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করছেন? আপনার যেটা প্রয়োজন হবে ওটাকে চেঞ্জ করবেন, এরকম লাগে না অদ্ভুত অদ্ভুত স্টাইল, তারপর লাগলে আপনি চেঞ্জ করবেন, এই আর কি। আর টেবিল অ্যালাইন, টেবিল অ্যালাইন তো টেবিল তো একই স্টাইলেই নিছেন, টেবিল অ্যালাইন করবেন কিসের সাথে? টেবিলটা মিডলে তো আসবেই না, টেবিলটা আসবেই কর্নার, এই এখান থেকে যেখান থেকে স্কেল আছে, এই স্কেল শুরু, সেখান থেকে এই টেবিলটা আসবে, ঠিক আছে? টেবিল বড় জোর আপনি এক কাজ করতে পারেন, যে এখানে যে সিলেক্ট করেন, এটা দিয়ে সিলেক্ট করে টেবিল, ঠিক আছে? এই যে প্লাস পয়েন্ট আছে এটা দিয়ে আপনি সরাতে পারবেন, এটা সরাইলে বিদঘুটে হয়ে যায়, কারণ আপনি যখন কাজ নিছেন, কাজ নেওয়ার পরে এইখান থেকে স্কেল আছে একটা, স্কেল দিয়ে সরাবেন, অথবা এটা ধরে যদি সরাইতে চান সেক্ষেত্রে এক একটা এক এক জায়গায় চলে যাবে, এখানে আপনার নিজের কন্ট্রোল করতে অসুবিধা হবে, কারণ উপরের যে উপরে না, আপনি খালি পেজে নিলে একেবারে যদি খালি পেজে নেন সেক্ষেত্রে এই প্রবলেমটা আসবে না, কিন্তু ওই পেজে যদি কোনো লেখা থাকে, ওই লেখা কতটুকু জায়গা নিতেছে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি এখানে সমস্যায় পড়বেন। স্কেল থেকে উপরে এই রুলারটা সবার থাকে না, আচ্ছা এটা একটা সমস্যা হয় যে রুলার সবার থাকে না, সেক্ষেত্রে আমরা রুলার কোথা থেকে আনবো? ভিউ থেকে, ক্লিকই হচ্ছে না, ভিউ ওপেন কেন হয় না, কেমন লাগে? আচ্ছা এই